জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে বাংলাদেশের মানুষ সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। জনগণের সম্পদ লুট করে বাইরে পাচার করা হয়েছে। বিকেলে সিলেটে ৮ দলের বিভাগীয় মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অপকর্মের দায় নিয়ে ফ্যাসিস্টরা পালালেও ফ্যাসিজম পুরোপুরি যায়নি। যারা এতদিন নির্বাচন চেয়েছে তারা এখন ভিন্ন সুরে কথা বলছে। উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের জনগণ তাদের নির্বাচনে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত। কেউ যদি নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করে তাদের সব ষড়যন্ত্র দেশের মানুষ নস্যাৎ করে দেবে। দেশের নতুন সূর্য কোরআন বুকে নিয়ে উদিত হবে। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা দাঁড়াবে জনগণ তাদের প্রতিহত করবে বলেও মন্তব্য করেন জামাত আমির। তাদের হাত থেকে উদ্ধার করে বাংলাদেশ তুলে দেওয়া হবে দেশপ্রেমিক জনগণের হাতে ইনশাআল্লাহ। আমাদের যুব সমাজ যেই আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছে তাদের আকাঙ্ক্ষার সাথে ৮ দল সম্পূর্ণ একমত। এই আকাঙ্ক্ষার বিপক্ষে যারা দাঁড়াবেন জনগণ আগামী নির্বাচনে তাদেরকে আর ক্ষমা করবে না। এই খুনিদের গুমিদের টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার হবে। এরপরে লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের পরিবেশ তৈরি হবে। কিন্তু আমরা দেখে হতবাক, আজকে সংস্কারের ব্যাপারে বাধা, আজকে দৃশ্যমান বিচারের ব্যাপারে বাধা, আজকে নির্বাচনের জন্য যারা পাগল হয়ে গেছিল, আজকে যখন তারা দেখেছে আজকে বাংলাদেশের জনগণ ফ্যাসিস্টদের পক্ষে এবং জালেম চাঁদাবাজদের পক্ষে নয়, ওদের বিরুদ্ধে অবস্থান করেছে। বাংলাদেশ শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এ সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কক্সবাজারের চকরিয়ার ইসলামনগরে কক্সবাজার এক আসনে পথসভায় তিনি কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, গণতন্ত্রের মুখোশে শেখ হাসিনা দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল, মানুষের ভোটাধিকার হরণ করেছিল, মানুষ রক্ত দিয়ে তাকে বিতাড়িত করেছে। এই নির্বাচন শুধু সরকার গঠন নয়, সারা বিশ্বে স্বীকৃত ও প্রশংসিত নির্বাচন হবে বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। শেখ হাসিনা বাংলাদেশের অস্তিত্বে কখনো বিশ্বাস করেনি, মনে প্রাণে কখনো তিনি বাংলাদেশে অবস্থানই করেনি, বাংলাদেশের মানুষের কখনো সেবা করেনি। তারা শুধু সেবাদাস হিসাবে এবং একটি পার্শ্ববর্তী দেশের সেবাদাস হিসাবে বাংলাদেশে তারা ক্ষমতায় অধিষ্ঠিত ছিল এই দেশের সম্পদ পাচার করার জন্য। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সামনে অত্যন্ত একটা বড় পরীক্ষা আছে, আর তা হচ্ছে নির্বাচন। সেক্ষেত্রে আইন শৃঙ্খলাটা খুব গুরুত্বপূর্ণ। রংপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার আশা করে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠন হবে এবং দায়িত্ব তাদের বুঝিয়ে দিতে পারবে এই সরকার। প্রফেসর ইউনূস কিন্তু সবসময় বলছেন যে এটা একটা আদর্শ নির্বাচন হতে হবে, যেটা থেকে কারো কোনো কমপ্লেন থাকবে না, এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যেই ক্যান্ডিডেটের হারার সম্ভাবনা তিনি কিন্তু সবসময় গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা করতে পারেন, এটা মনে রাখতে হবে। সেটা মনে রেখেই আমি আশা করি যে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে তো চিফ ইলেকশন কমিশনারও মিটিং করছেন এবং স্ট্র্যাটেজি নির্ধারণ হচ্ছে। হোম মিনিস্ট্রির যে অ্যাডভাইজার আছেন আমার বন্ধু, উনিও পরিকল্পনা করছেন। আমি আশা করি যে আমরা সবাই আশা করি যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে এবং আমরা আমাদের দায়িত্ব তাদেরকে বুঝিয়ে দিয়ে চলে যেতে হবে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান ও ব্যবস্থাপনা পর্যালোচনার সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে এক চিকিৎসকের বাক বিতণ্ডার ঘটনা ঘটেছে। এ সময় ক্যাজুয়ালিটির ইনচার্জ ডাক্তার ধনদেব বর্মনকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। সকালে শিশুদের মূত্রাশয় ও প্রজননতন্ত্র সম্পর্কিত রোগের চিকিৎসা বিষয়ক চলমান চিকিৎসার সাম্প্রতিক অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে একটি সেমিনারে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রধান অতিথি হিসেবে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফর। সেমিনারে অংশগ্রহণের পূর্বে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফর হাসপাতাল পরিদর্শনে গিয়ে সেবার মান, জরুরি বিভাগ পরিচালনা, রোগী ব্যবস্থাপনা ও স্টাফদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। জানিয়ে শুরু হয় ডিজি ও তার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়। পরে ডাক্তার ধনদেব বর্মনকে বহিষ্কারের নির্দেশ দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফর।
কেন? পুলিশে নিয়ে যে কথা বলছো তুমি আজকে এটাকে ভিডিও করো তো, অনেক দিন ধরে আছে ভিডিও করো, এটা কোন সময় ভিডিও করো তো, আপনি টিআরপি স্টেশন চালান। স্যার কখনই আমাদের সাথে এরকম করবে চিন্তা করিনি স্যার। আমাদের সাথে সবসময় লোভ হয়েছে কথা বলে স্যার, আমি বুঝতে পারতেছি। রংপুরের পীরগঞ্জের বামুনপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে দুপুরে উপজেলার বামুনপুর শালবন মাঠে শহীদ আবু সাইদ ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ আবু সাইদ স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাইদ, জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন, শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন, বড় ভাই রমজান আলী, আবু হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে শহীদ আবু সাইদের জন্মস্থান বাবুনপুর শালবন মাঠে শহীদ আবু সাইদের নামে একটি স্টেডিয়াম নির্মাণের জন্য সরকারকে অবগত করার আশ্বাস দেন পররাষ্ট্র উপদেষ্টা। আপনাদেরকে যে একেবারে বলবো যে কালকেই সবকিছু হয়ে যাবে সেটা আমি করতে পারবো না, কারণ এটা আমার এখতিয়ারের মধ্যে না। তবে আমি যেটা করব সেটা হলো যে আমি সর্বোচ্চ পর্যায়ে বিষয়টা তুলবো যে এখানে একটা স্টেডিয়াম হওয়ার কথা ছিল, সেটাকে পরে আর করা হয়নি। কাজে এখন আমরা আবু সাইদের গ্রামের সবাই দাবি করছেন যে স্টেডিয়ামটা যেন যেটা শুরু করা হয়েছিল সেটা যেন করা হয় এবং আবু সাইদের নামে হয়। মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের শাস্তি সহ 5 দফা দাবি বাস্তবায়নের শানে তাওহিদ মহাসম্মেলন হয়েছে। দুপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশ জেলা শাখার আয়োজনে আল্লাহ ও ইসলাম ধর্মকে কটূক্তির প্রতিবাদে এবং বাউল শিল্পী আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এই মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আবুল হামিদ পীর সাহেব, আল্লামা আহমদ আলী কাশেমি, যুগ্ম মহাসচিব মাওলানা খালেদ সাইফুল্লাহ আয়ুবাই ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাহফুজুল হক সহ জেলা ও উপজেলা নেতাকর্মীরা বক্তব্য রাখেন। তৌহিদি জনতার দেশে 90% মুসলমানের দেশে একজন ধর্মবিদ্বেষী, একজন সমাজ বিরোধী তার মৃত্যু দিবসকে রাষ্ট্রীয়ভাবে দিবস পালন করা, এটা কোনোভাবেই এই দেশের তৌহিদি জনতা মেনে নিতে পারে না। ওই লালনের পূজা হয় প্রতি বছর সেখানে, আর আমাদের সরকার বাহাদুর সেটাকে অনুমোদন দেয়। এই সরকার তো আমরা চাইছিলাম না, এরকম নাস্তিক সরকার, মোটা সরকার তো চাইছিলাম না। দেশ স্বাধীন হয়েছে, নতুন করে ভালো সরকার চাইছিলাম। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিশুদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে আগে মাতৃভাষার উপর জোর দিতে হবে, এরপরে গণিত, ইংরেজি সহ অন্যান্য শিক্ষা। এছাড়া ধর্মীয় শিক্ষা প্রাথমিক থেকেই শুরু করা হবে বলে তিনি মন্তব্য করেন। আজ কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, যে স্কুলের প্রধান শিক্ষক যত বেশি আন্তরিক, সেই স্কুল তত বেশি উন্নত। আমাদের পাঠ্যপুস্তক মুদ্রণ প্রায় শেষের দিকে, কিন্তু পাঠ্যপুস্তক মুদ্রণ এবং আমাদের বিভিন্ন জেলা পর্যায়ে ইতিমধ্যে পাঠ্যপুস্তক পৌঁছে গেছে। সুতরাং আমরা জানুয়ারির শুরুতেই পাঠ্যপুস্তকগুলো বিলি করব। তবে আমরা কোনো একটা বিশেষ দিনে বিশেষ উৎসব করে তা করবো না, প্রত্যেক বিদ্যালয়েই তা পৌঁছে যাবে এবং সেই বিদ্যালয়ে বিলি হবে। নারায়ণগঞ্জে আগুনে পুড়ে গেছে একটি মার্কেটের 30টি দোকান। ভোর 5টায় নগরীর নতুন পালপাড়া এলাকায় অবস্থিত সমীর কর মার্কেটের হুঁশিয়ারি ও বডি নিটিং এর দোকানগুলোতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। খবরে ফায়ার সার্ভিস জানায় 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানায় নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন। তিনি জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে 30টি দোকান পুড়েছে বলে জানা গেলেও এখনো পর্যন্ত মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস অ্যারাইভাল হলে লস্ট অ্যান্ড ফাইন্ড কর্নার থেকে পরিত্যক্ত অবস্থায় 6টি লাগেজ উদ্ধার করেছে কাস্টমস বিভাগ। এসব লাগেজ থেকে পাওয়া যায় 800 কার্টুন মন্ট ব্র্যান্ডের বিদেশি সিগারেট। সকাল 11টায় উদ্ধার হওয়া এই চালানটির বিষয়ে জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, মালিকানা না পাওয়ায় সিগারেটগুলো জব্দ করা হয়েছে। এতে সরকারের রাজস্ব আদায় হবে প্রায় 90 লাখ টাকা। কাস্টমস জানায়, উচ্চ শুল্ক এড়াতে মিথ্যা ঘোষণায় অবৈধভাবে বিদেশি সিগারেট আনার প্রবণতা বেড়েছে।
আজ ঝিনাইদহ হানাদার মুক্ত দিবস। 1971 সালের এই দিনে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে ঝিনাইদহকে মুক্ত ঘোষণা করেন মুক্তিযোদ্ধারা। দিবসটি উপলক্ষে সকালে শহরে পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক ABM খালিদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদে জেলা কমান্ডার আহ্বায়ক আব্দুল মজিদ মাস্টার, যুগ্ম আহ্বায়ক কামালুজ্জামান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আজ 6 ডিসেম্বর হবিগঞ্জ মুক্ত দিবস। 1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা মুক্তিযুদ্ধকালে প্রবল প্রতিরোধের মুখে হবিগঞ্জ ত্যাগ করতে বাধ্য হয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড। দুর্জয় হবিগঞ্জ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে শহরে র্যালি বের করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন, পুলিশ সুপার মোসাম্মদ ইয়াসমিন খাতুন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, জেলা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে জাতীয় পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। কুড়িগ্রামে নানা আয়োজনে পাকিস্তানি হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। আজ কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস উপলক্ষে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে সকল সাংস্কৃতিক সংগঠন, মহিলা পরিষদ সহ সামাজিক রাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে। জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স থেকে বিজয় শোভাযাত্রা বের হয়ে স্বাধীনতার বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আব্দুল সালাম, বীর প্রতীক আব্দুল হাই সরকার, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মোহাম্মদ নুরুজ্জামান, উপজেলা কমান্ডার আব্দুল বাতেন। আজ শেরপুরের শ্রীবর্দী উপজেলা হানাদার মুক্ত দিবস। 1971 সালের এই দিনে সীমান্তবর্তী শ্রীবর্দী উপজেলা শত্রুমুক্ত হয়। 6 ডিসেম্বর খণ্ড খণ্ড কয়েকটি যুদ্ধের পর পরাজিত হয় পাক হানাদার বাহিনী। এদিন সকাল 10টায় শ্রীবর্দী অঞ্চল মুক্ত হয়েছিল। মুক্তিযুদ্ধের সময় শ্রীবর্দী, ভায়াডাঙ্গা, ঝগড়িয়ারচর ও কুরুয়াতে ক্যাম্প স্থাপন করেছিল হানাদার বাহিনী। 11 নম্বর সেক্টর কমান্ডার কর্নেল অবসরপ্রাপ্ত আবু তাহেরের নেতৃত্বে মিত্রবাহিনী হানাদার বাহিনীর উপর আক্রমণ করেছিল। এদিন ভোরে মিত্রবাহিনীর আক্রমণে ক্যাম্প ছেড়ে শেরপুরের দিকে পিছু হটেন হানাদার বাহিনী। ওই দিনই তারা জামালপুরে অবস্থান করেন। 6 ডিসেম্বর শ্রীবর্দীতে স্বাধীন বাংলার পতাকা উড়ান জহুরুল হক মুন্সি, বীর প্রতীক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়েছে যশোর মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে সকালে টাউন হল ময়দানে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করা হয়। প্রধান অতিথি থেকে পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। এ সময় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পরে বেলুন ও ফেস্টুন ও পায়রা উড়িয়ে বিজয় র্যালির উদ্বোধন করা হয়। নানা আয়োজনে মেহেরপুর মুক্ত দিবস পালিত হয়েছে। দিনটিকে ঘিরে আজ নানা আয়োজন করেছে জেলা প্রশাসন ও জেলার মুক্তিযোদ্ধারা। সকাল 8:30টার সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্যের অর্পণের মধ্য দিয়ে জাতীয় শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন জেলা প্রশাসক ডক্টর সৈয়দ এনামুল কবির। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। পরে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনার নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। আয়োজন করা হয় দোয়া মোনাজাতের। রাজশাহীতে বিদ্যুতের প্রিপেইড মিটারের ভৌতিক বিল বাতিল, শহরের বিভিন্ন পয়েন্টে যানজট নিরসন, কোচিং বাণিজ্য বন্ধ এবং রামেক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিত সহ 38 দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সাহেববাজার 0 পয়েন্টে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহীর মানুষ শান্তিপ্রিয় হলেও বর্তমান পরিস্থিতিতে সর্বক্ষেত্রে দুর্নীতি ও অরাজকতা ভয়াবহ রূপ নিয়েছে। নেসকোর প্রিপেইড মিটারের অস্বাভাবিক ও গলাকাটা বিল সাধারণ মানুষের জীবনের চরম দুর্ভোগ ডেকে এনেছে। বিদ্যুৎ বিভাগের অনিয়ম, দুর্নীতি বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। ব্রাহ্মণবাড়িয়া সরাইল 25 বিজিবি ব্যাটালিয়নের পৃথক পৃথক অভিযানে 29,73,300 টাকার মাদক দ্রব্য ও বিপুল পরিমাণে ভারতীয় মালামাল আটক করা হয়েছে। সরাইল 25 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সিঙ্গারবিল বিওপি সদস্যরা
বিজয়নগর উপজেলার কাশীনগর এলাকায় অভিযান চালিয়ে 1,06,000 টাকার মদের বোতল এবং নোয়াবাদী এলাকার অভিযান চালিয়ে 84,000 টাকার গাঁজা আটক করে। আজ ভোরে ইসলামপুরে অপর একটি অভিযানে 27,82,800 টাকার ভারতীয় কসমেটিক্স, চকলেট, ট্যাবলেট, কাপড় আটক করা হয়। গণকপাড়া এলাকায় কোরআন অবমাননার অভিযোগে বাবা রবিউল ইসলাম ও ছেলে হাসিবকে আটক করেছে পুলিশ। গতরাতে পুলিশ তাদের আটক করে। পুলিশ ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার হাসিব তার বাড়ির পাশে একটি পুরনো কোরআন শরীফে আগুন দেন। বিষয়টি জানাজানি হলে শুক্রবার এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এ সময় ক্ষুব্ধ জনতা হাসিবের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা স্থানীয়দের শান্ত করে ছেলে হাসিব ও তার বাবা রবিউলকে আটক করে মুন্সিগঞ্জ সদর থানায় নিয়ে আসে। পটুয়াখালীর বাউফলে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলন ও কাঠ দিয়ে ইট পোড়ানোর অভিযোগে MAB ব্রিকফিল্ডের 3 জনকে 50,000 টাকা জরিমানা, অনাদায়ে 3 মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। দুপুরে উপজেলার নুরাইনপুর বাজার সংলগ্ন ব্রিকফিল্ডে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করেন সহকারী কমিশনার ভূমি সোহাগ মিলু। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু বলেন, ইট ভাটাটির কোনো লাইসেন্স নেই। ইট প্রস্তুত এবং ভাটা নিয়ন্ত্রণ আইন 2013 লঙ্ঘন করায় তাদের জরিমানা করা হয়েছে। ঝিনাইদহে শুরু হয়েছে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ। সকালে জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সপ্তাহের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাস। এ সময় পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোজাম্মেল কবি, সহকারী পরিচালক ওয়ালিউর রহমান, সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মিথিলা ইসলাম, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাক্তার মাহবুবা আক্তার তাবিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, শনিবার থেকে শুরু হওয়া এই সেবা ও প্রচার সপ্তাহ চলবে 11 ডিসেম্বর পর্যন্ত। বগুড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান মতবিনিময় সভা হয়েছে। বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করতোয়া এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সিনিয়র সাংবাদিক চপুল সাহা, আনোয়ার পারভেজ, F শাহজাহান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক তৌফিকুর রহমান বগুড়ায় যেসব বিষয়ে সমস্যা রয়েছে সেগুলো চিহ্নিত করে সমস্যার সমাধান ও বগুড়ার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। পটুয়াখালীর নবাগত পুলিশ সুপার আবু ইউসুফ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের সাথে মতবিনিময় ও পরিচিতি সভা করেছে। সকালে পটুয়াখালী জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার বর্তমান প্রেক্ষাপট তুলে ধরেন। নবাগত পুলিশ সুপার জেলাবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণে এবং উত্থাপিত সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম, পটুয়াখালী প্রেস ক্লাবের আহ্বায়ক জাকির হোসেন সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের নানা শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ঈশ্বরগঞ্জের 18 বাড়ি বাজারে গণসংযোগকালে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। 18 বাড়ি শ্রী শ্রী শ্রীধর জিওর আশ্রমে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের নেতা ও ভক্তদের সাথে মতবিনিময় সভায় গণতন্ত্র পুনরুদ্ধারে সকলের সমর্থন এবং গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতায় সকলের দোয়া কামনা করেন তিনি। ঢাকা 2 আসনে হাতপাখার প্রার্থী মাওলানা জহিরুল ইসলামের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় মাওলানা জহিরুল ইসলামের নেতৃত্বে প্রায় 1000 মোটরসাইকেল, পিকআপ এবং প্রাইভেট কার অংশ নেয়। এ সময় ঢাকা জেলা দক্ষিণ ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াস, নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী মাওলানা রেজওয়ান হক, রানীগঞ্জ মডেল থানা সভাপতি হানিফ মেম্বার সহ অনেকে উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, বেগম খালেদা জিয়া ছাড়া দেশের গণতন্ত্র অপূর্ণ। তিনি আরো বলেন, গণতান্ত্রিক দল বিএনপি আবার ক্ষমতায় আসবে এবং বেগম খালেদা জিয়া যেন তা দেখে যেতে পারেন সেজন্য সবাই দোয়া করতে হবে। গতকাল রানীগঞ্জের তারানগর আটি ভাওয়াল মাঠে বেগম খালেদা জিয়া রোগমুক্তি, সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ঢাকার ধামরাইয়ে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
ধামরাই উপজেলা তরুণ দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনিরের সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা যুব দলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। বিশেষ অতিথি ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এম এ জলিল, ঢাকা জেলা যুব দলের সাবেক সহসভাপতি ইবাদুল হক জাহিদ সহ উপস্থিত ছিলেন ছাত্রদল, যুবদল ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় তাকে বিদেশ নিতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তথ্য জানান তিনি। ডাক্তার জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার শরীরকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে মেডিকেল বোর্ড। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে, তার শারীরিক অবস্থা বিবেচনায় বিদেশে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। তার সুস্থতার বিষয়ে আশাবাদী মেডিকেল বোর্ড। আমরা ওনার যে বিদেশ নেওয়ার যে বিষয়টি সেটি কিছুটা বিলম্বিত হচ্ছে এবং ভবিষ্যতে হয়তো শারীরিক অবস্থাই বলে দিবে যে ওনাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাবে অথবা নিয়ে যাওয়া হবে। এবং আমাদের যে মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরা ইউকে এবং আমেরিকা থেকে এবং বাংলাদেশ থেকে যারা অংশগ্রহণ করছেন, ইভেন সুদূর চায়না থেকেও, সবাই কিন্তু ওনার ফিজিক্যাল কন্ডিশনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, খালেদা জিয়ার সুস্থতার জন্য কোটি কোটি মানুষ নীরবে নিভৃতে আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছেন। বরিশাল 1 সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে গতকাল গরুনদী কলেজ মাঠে জামে মসজিদ প্রাঙ্গণে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, সিনিয়র সদস্য আবুল হোসেন মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামনায় চাঁদপুরের মতলব উত্তরে কোরআন খতম এবং দোয়া মাহফিল হয়েছে। চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হৃদয়ের উদ্যোগে এই আয়োজন করা হয়। মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের শান্তি ও মানুষের কল্যাণের জন্য দোয়া করা হয়। এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, মৎস্যজীবী দল, তাঁতি দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মেরিনার্স স্পোর্টস কমিউনিটির আয়োজনে রাতে মেরিনার্স নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। 12 ওভারের পৃথক 2টি ম্যাচে অংশগ্রহণ করেন BMA 46 ও 49 ব্যাচ। দুটিতেই দক্ষতা, কৌশল ও দলীয় সমন্বয়ের মাধ্যমে BMA 49 ব্যাচ বিজয় লাভ করে। অংশগ্রহণকারীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য এবং সুস্থ বিনোদনের চর্চাকে আরও সমৃদ্ধ করেছে। ভবিষ্যতেও এমন সুন্দর ও প্রাণবন্ত আয়োজন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধান আয়োজক বাংলাদেশ মেরিন একাডেমি 51 ব্যাচের এক্স ক্যাডেট ও আরিফিন প্রিন্স। সুন্দর একটা মোমেন্ট, সুন্দর একটা সময়, শুধু মোমেন্ট না, আমরা প্রায় খেলা জোয়ার চলতেছে আমাদের মেরিন কমিউনিটিতে। তো খেলাধুলার ইভেন্টের দ্বারা যেটা হয়, আমাদের ইউনিটি অনেক বাড়ে। মধ্যকার খেলা চলছে, এটি শুধু একটি খেলাই নয়, এখানে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন, একে অন্যের সাথে দেখা হওয়া, একে অন্যের সাথে আন্তরিকতা ফুটে উঠছে। সে বলবো যে আমাদের এই ধরনের প্রোগ্রাম বা এই ধরনের আয়োজন যাতে। ময়মনসিংহের ভালুকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল হয়েছে। শুক্রবার মাগরিব বাদ 10 নম্বর হবির বাড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুব দলের আইন বিষয়ক সম্পাদক মাজিদুল করিম সজল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মুর্শেদ আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান মুজু সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সর্বসাধারণ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে। শুক্রবার উপজেলা বিএনপির উদ্যোগে শ্রীকোলা বাজারস্থ বিএনপি কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পৌর বিএনপির সাবেক সভাপতি বিলাল হোসেনের সভাপতিত্বে এবং আজমল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য এম আকবর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মামুন সহ অনেকে।
বরিশালের বাকেনগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বোয়ালিয়া বাজারে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মোল্লা বক্তব্য বলেন, বেগম জিয়া দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখায় আমরা দলমত নির্বিশেষে একজন জাতীয় নেত্রীর সুস্থতার জন্য দোয়া করেছি এবং তার সুস্থতা জাতির জন্য প্রয়োজন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শেরপুরে দোয়া মাহফিল হয়েছে। শুক্রবার আসর নামাজের পর শহরের দারুক আলী পৌর ঈদগাহ মাঠে সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, সদস্য সচিব ABM মামুনুর রশিদ পলাশ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হজরত আলী সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে ঝিনাইগাতীর বাঘের ভিটা দাখিল মাদ্রাসা মাঠে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শেরপুর 3 আসনের বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল, বিএনপি নেতা লুৎফর রহমান সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামালপুরের ইসলামপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আলহাজ শওকত হাসান মিয়া উন্নয়ন কমিটির উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক কাজী মোহাম্মদ আবু কায়ুম শিশির। প্রধান বক্তার বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক কৃষ্ণচন্দ্র মণ্ডল। রোগমুক্তি ও সুস্থতা কামনায় সম্মিলিত দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে বাদ আসর মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের মাঠে এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক ও মানিকগঞ্জ 3 আসনে বিএনপি প্রার্থী আফরোজা খানম রীতা এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক SA জিন্না কবির সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মোনাজাতে জেলা ও উপজেলা পর্যায়ের কয়েক হাজার বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট 4 আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। জাফলং বাজার মসজিদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি নাজিম উদ্দিন লস্কর, ক্রীড়া সম্পাদক স্টালিন তারিয়াং, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান, কোষাধ্যক্ষ শাহ আলম স্বপন, শ্রমিক দলের সদস্য সচিব নুরুল ইসলাম, ইউপি বিএনপি সভাপতি আমজাদ বক্স সহ স্থানীয় জেলা উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ। যশোরে বাঘারপাড়াতে জামায়াত ইসলামী বাংলাদেশের উদ্যোগে প্রায় 2000 পরিবারকে ফ্রি মেডিকেল সেবা সহ বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি পরিচালিত হয়েছে। দিনব্যাপী উপজেলার খাজুরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠে 12 জন অভিজ্ঞ ডাক্তারগণ উপস্থিত থেকে রোগী সেবাদান পালন করেন। জামায়াত ইসলামী উপজেলা কর্ম পরিষদের সদস্য মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন জেলা আমির অধ্যাপক গোলাম রসুল, সহকারী সেক্রেটারি বেলাল হোসেন সহ সাংগঠনের ব্যক্তিবর্গ। মাগুরায় বাংলাদেশ জামায়াত ইসলামী শত্রুজিতপুর ইউনিয়ন শাখার উদ্যোগে শুক্রবার একটি নির্বাচনী জনসভা হয়েছে। শত্রুজিতপুর কালী প্রসন্ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত জনসভায় শত্রুজিতপুর ইউনিয়ন জামায়াতের আমির মিজানুর রহমানের সভাপতিত্বে মাগুরা 2 আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক MB বাকের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভা শেষে একটি মিছিল শত্রুজিতপুর বাজার প্রদক্ষিণ করে। চট্টগ্রাম নগরীর 5 লাইসস্থ প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা। দ্বিতীয় থেকে দ্বাদশ শ্রেণীর সহস্রাধিক শিক্ষার্থী বিভিন্ন গ্রুপে 335টি প্রজেক্ট প্রদর্শন করে মেলায় অংশ নেয়। প্রেসিডেন্সি এডুকেশন রেক্টর ডক্টর ইমাম হোসেন রেজার সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের খ্যাতিমান গবেষক প্রফেসর ডক্টর নওরিন আহসান। উদ্বোধনের পর শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। ফরিদপুরের ভাঙ্গায় উপজেলায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের 68তম জন্মদিন পালিত হয়েছে। সকালে ভাঙ্গা পৌরসভার নূরপুর গ্রামে তারেক মাসুদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে তারেক মাসুদের সমাধি চত্বরে তার জীবন ও কর্মের উপর আলোচনা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। প্রভাষক হেদায়েত হোসেনের সঞ্চালনায় তারেক মাসুদের ছোট ভাই সাইদ মাসুদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ভাঙ্গা KM কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালি, আবু তালেব মিয়া, আবু বকর সিদ্দিক, সাংবাদিক দিলীপ দাস সহ অনেকে।
গাজীপুরের শ্রীপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 চতুর্থ ম্যাচ কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় রাজবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহানুর সরকারের সভাপতিত্বে ও আহ্বায়ক সদস্য সাইদুর রহমান, শাহ আলম ও আল আমিন মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা শ্রমিক দলের সদস্য সচিব আবুল কালাম প্রধান, গাজীপুর জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জুয়েল রানা, মাই টিভির সাংবাদিক মাহবুবুল আলম। টাঙ্গাইলের দেলদুয়ারে উপজেলার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের সভাপতি বাবু পাশা খানের সভাপতিত্বে খেলা উদ্বোধন করেন নাসিরুল ইসলাম খান রিপন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরফান খান রনি। খেলায় তারাটিয়া কমলায় নওজোয়ান স্পোর্টিং ক্লাবকে 1-0 গোলে পরাজিত করে তাতুশ্রী প্রভাতী যুব সংঘ বিজয়ী হয়।